শুরু করছি ক্রসফায়ার। সংক্রমণের দ্বিতীয় ঢেউ এখনো সামলানো যায়নি। এই পরিস্থিতিতে ফের টিকা তরজায় কেন্দ্র রাজ্য। মোদী সরকারের টিকা নীতি নিয়ে আবারও প্রশ্ন তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যগুলির কাছে বিনামূল্যে টিকা পাঠানোর দাবিও তোলেন মুখ্যমন্ত্রী। শুধু মুখ্যমন্ত্রী নন, কেন্দ্রের টিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্টও। বিজেপির পাল্টা দাবি, রাজ্যে টিকা নিয়েও দুর্নীতি চলছে। এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অর্পিতা ঘোষ, বিজেপির পক্ষ থেকে সৌরভ শিকদার, রয়েছেন চিকিৎসক কুণাল সরকার। আমি আসবো অতিথিদের কাছে, তার আগে একবার চোখ রাখবো আমাদের প্রতিবেদনে। একুশের ভোটের মাঝেই টিকা তরজায় জড়িয়েছিল বিজেপি তৃণমূল। ভোট পর্ব এক মাস আগেই চুকে গিয়েছে, কিন্তু দাড়ি পড়েনি তরজায়। আবারও মোদী সরকারের টিকা নীতি নিয়ে প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী দাবি করেন, প্রতিটি রাজ্যকে বিনামূল্যে করোনার টিকা পাঠাক কেন্দ্র। हम लोग चाहते हैं कि सेंट्रल गवर्नमेंट मस्ट गिव द वैक्सीन टू द स्टेट and they must procure the vaccine for the state government and they must give the free of cost to every for the Indian population. There myself, Navin Patnaik, Kerala Chief Minister, Arvind, everybody is together. টিকাকরণ নিয়ে ঐক্যমত্য গড়ে তুলতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। এদিন মমতা দাবি করেন, দিল্লি কেরলের মতো অবিজেপি শাসিত রাজ্যগুলিও চাইছে রাজ্যের মাধ্যমে টিকাকরণ হোক। সেই সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের 1 কোটি মানুষকে টিকা দেওয়ার যে লক্ষ্যমাত্রা কেন্দ্র নিয়েছে তা নিয়েও প্রশ্ন তুলে দেন মুখ্যমন্ত্রী। Without knowing the details, even they are not sending the vaccine to the state government and ऐसे ही कह देता है कि हम दिसंबर का अंदर कर देगा। दिसंबर होने से 6 महीने टाइम लगेगा, तो 6 महीने में कितना है स्टेट का पास में नहीं है। जो आता है तुरंत फिनिश हो जाता है, बहुत कम देता है। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে করোনার দ্বিতীয় ঢেউয়ে মোদী সরকারের জনপ্রিয়তা কমেছে, ধাক্কা লেগেছে খোদ প্রধানমন্ত্রীর ভাবমূর্তিতেও। এই পরিস্থিতিতে টিকা নিয়ে জাতীয় স্তরে মোদী বিরোধিতার বৃহত্তর ক্ষেত্র তৈরি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার কেন্দ্রবিন্দুতে স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী। ইউর রিপোর্ট, জি24 ঘন্টা। অর্পিতাদির কাছে শুরুতে আসবো। অর্পিতাদি, আজকেও মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে রাজ্যগুলিকে টিকা বিনামূল্যে করোনার টিকা পাঠাক দিল্লি, ঠিক কোন প্রেক্ষাপট বিচার করে এই দাবি তোলা হচ্ছে? দেখুন, এটা তো এই যে সেকেন্ড ওয়েভটা যখন এসছে, আপনারা ভালো করেই জানেন, মানে পুরো গোটা ভারতবর্ষ জানে, পৃথিবী ইনফ্যাক্ট, যে ফার্স্ট ওয়েভ আসার পরে যখন একটা সময় একটুখানি করোনার প্রভাবটা একটু প্রকোপটা কমলো, তখন কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো রকম তার জন্যে পদক্ষেপ নেয়নি, যার ফলে সেকেন্ড ওয়েভটা তখন থেকে কিন্তু সাবধান করা হয়েছিল যে সেকেন্ড ওয়েভ আসতে পারে, এবং সেকেন্ড ওয়েভ এলো, এবং সেই সেকেন্ড ওয়েভ বেশ বড়োভাবে এলো, এবং যার ফলে কিন্তু ভারতবর্ষে এই মুহূর্তে অবস্থা আমরা কিন্তু এখনো সামলে উঠতে পারিনি। এবং এই যে টিকাকরণ নিয়ে কথা বলছেন কেন্দ্রীয় সরকার, হঠাৎ একটা জানিয়ে দিলেন যে আমরা ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর 21-এর মধ্যে প্রত্যেককে টিকাটা দিয়ে দেবো, কিন্তু প্রক্রিওরমেন্টের ডিটেলটা কি, যেটা এসসি সুপ্রিম কোর্ট যেটা জানতে চেয়েছেন, যে কিভাবে প্রক্রিওরমেন্ট হবে, প্রোডাকশন কি হচ্ছে। কারণ কিছুদিন আগে পর্যন্ত মডার্না বা ফাইজার এদের কোনো পারমিশন দেওয়া হয়নি, হালে স্পুটনিককে পারমিশন দেওয়া হয়েছে, ফাইজারকেও সম্ভবত দেওয়া হয়েছে, সেইগুলো এতদিন পর্যন্ত কোভিশিল্ড আর কোভ্যাক্সিন ছিল। এবং তৎসত্ত্বেও আমাদের দেশের এত মানুষকে ভ্যাকসিনেট করার প্রয়োজন, তৎসত্ত্বেও এখান থেকে এক্সপোর্ট হয়ে গেছে। আজকে প্রতিটি রাজ্য, দেশের সমস্ত মানুষ বুঝতে পারছে যে ভ্যাকসিনেশনটা জরুরি। প্রতিদিন আমরা মাননীয় ডাক্তারদের মুখে শুনছি যে তারা বলছেন যে এই ভ্যাকসিনেশনটা ইমিডিয়েটলি হওয়া প্রয়োজন। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই কেন্দ্রীয় সরকার একটা দায় সারা উত্তর, এটা যে বাই ডিসেম্বর 21 এভরিবডি উইল বি ভ্যাকসিনেটেড। হাউ, যে প্রশ্নটা সুপ্রিম কোর্ট তুলে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেইটাই বলেছেন যে এই ভ্যাকসিনেশন আমাদের ইমিডিয়েটলি ভ্যাকসিন পাঠানো হোক প্রতিটি রাজ্যে। এইভাবে অ্যালটমেন্ট দিলে হবে না, কি করে সম্ভব? মানুষের কাছে পৌঁছচ্ছে না, মানুষ এই মুহূর্তে মানুষ ভ্যাকসিন নিতে চাইছেন কিন্তু তারা পাচ্ছেন না। আপনার বক্তব্যটা নিয়ে আমি সৌরভ শিকদারের কাছে যাব, তার আগে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। আমি সৌরভের কাছে এখানেই যাব। সৌরভ, যে বক্তব্যটা অর্পিতা দিয়ে যেটা বললেন যে ডিসেম্বরের মধ্যে সবাইকে টিকা দেওয়া হবে, এটা প্রতিশ্রুতি সার নয় কি? এখনো অবধি ভ্যাকসিনেশনের যে চিত্র দেখছি তার রোডম্যাপটা কি, নাকি শুধুই ফাঁকা বলি? শুধুমাত্র যে মুখ্যমন্ত্রী বলছেন তা না, আমরা নবীন পটনায়ক তাকে দেখেছি এই নিয়ে সরব হতে, তাকে উদ্যোগী হতে দেখেছি। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট মোদী সরকারের টিকা নীতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
আহ, এখানে অংশগ্রহণকারী সবাইকে আমার নমস্কার। দেখুন, প্রতিশ্রুতির কথা যখন বলা হচ্ছে তখন তো এটাও প্রতিশ্রুতি ছিল যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় ফিরে এলে সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। তাহলে আজকে কেন কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে? আর যে পরিমাণ টিকা কেন্দ্র থেকে পাঠানো হয়েছে, আজকে সেই পরিমাণ টিকা দেওয়ার তো ইনফ্রাস্ট্রাকচার নেই। আজকে যদি আমরা সর্বভারতীয় ক্ষেত্রে দেখি, তাহলে পশ্চিমবঙ্গে টিকা প্রদান করার যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যে পরিকাঠামো রয়েছে, আজকে কিন্তু সেই পরিকাঠামো প্রয়োজনের তুলনায় একদম মানে না। আর আগামী দিনে এই পরিকাঠামোকে যদি বানাতে না পারা যায়, তাহলে যেখান থেকে খুশি টিকা আসুক, কিন্তু মানুষকে সঠিক টাইমে টিকাকরণ করা যাবে না। অভিষেক, আমি অভিষেকের বক্তব্য নেব। অভিষেক, আসল কথাটা বলুন না। আচ্ছা, আশা করি সবাই টিকা পাবেন। আমি একটা ছোট্ট কথা বলি, ডিসেম্বরের সেটা ভেতর হচ্ছে যে পাবেন কিনা একমাত্র ঈশ্বরই ভরসা। তার কারণ হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রীও জানেন না যে কোথায় দাঁড়িয়ে আছি আমরা। আপনি কোউইন অ্যাপে ঢুকুন, সারা ভারতবর্ষের জনসংখ্যার 3%, এটা আমার ডেটা না, এটা কোউইন অ্যাপের ডেটা, সারা ভারতবর্ষের জনসংখ্যার 3% মানুষ 2টো ডোজ পেয়েছেন। তারপরে সমস্যা হচ্ছে যে বিভ্রান্তিটা যখন শুরু হলো তখন বলা হলো কোভিশিল্ডটা 7 দিন বাদে হবে, তারপর 3 সপ্তাহ, এখন 84 দিন। আমি আপনি জানি না এটা 6 মাস হবে বা ইহজীবনে হবে কিনা। সমস্যাটা এটা যে কোউইন অ্যাপের মাধ্যমে আপনাকে এনরোল করতে হয়। আমি আপনি সবাই জানি 70% বেশি মানুষের কাছে স্মার্টফোন নেই। এরকম একাধিক প্রশ্ন আমি তুলতে পারি, কিন্তু এরপরেও আমরা আশা করব, কারণ দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সবাই জানি এই দ্বিতীয় ওয়েভটা কেন হয়েছে। আমরা জানি প্রথমে ধর্ম, তারপর রাজনীতি, তারপর ভোট ইত্যাদির জন্য এটাকে কিন্তু আটকানো যেত। আমরা আটকাতে পারিনি, তার কারণ আমাদের প্রধানমন্ত্রী প্রথমেই ঘোষণা করে দিলেন যে আমরা কোভিডের বিরুদ্ধে জিতে গেছি। আপনি খেলতে নামার আগে হাফ টাইমের বাঁশি বাজলো না, আপনি যদি জার্সি খুলে ওড়াতে থাকেন, তাহলে আজকে আপনার সামনে যে প্রশ্নচিহ্নটা আছে সেই প্রশ্নচিহ্নটা আসছে। সমস্যাটা এইখানে দাঁড়িয়ে আমি আপনাকে জোর গলায় বলছি, আমরা কংগ্রেসের তরফ থেকে কোভিড সেবক বলে একটা ক্যাম্পেইন করেছি। আজকে আমরা একটা হ্যাশট্যাগ শুরু করেছিলাম, ফ্রি ইউনিভার্সাল ফ্রি ভ্যাকসিনেশন। কেন বলছি ইউনিভার্সাল ফ্রি ভ্যাকসিনেশন? আপনি যদি দেখেন এই মুহূর্তে স্পুটনিক ভি থেকে শুরু করে বা এই লাস্ট যে দুটো ডেটা এসছে, তাদের এক একজনের এক এক রকম, তাদের বিটা টেস্টিংটা হয়নি। আপনি গিনিপিগ। মানে আমার প্রাণের ওপরে দাঁড়িয়ে আমি আশা করব বিজেপির সবাই সুস্থ থাকুক বা বিজেপির সব সমর্থকরা। আজকে বুকে হাত দিয়ে সৌরভ বলুক তো যে সৌরভ আজকে নিজে একজন নাগরিক, তার সামনে বিভ্রান্তিটা আছে না নেই। সৌরভ কেন, আমি এই প্রশ্ন দিলীপ ঘোষকেও করতে চাই। ওনার বাড়িতেও অসুস্থ লোক হয়তো আছেন, কারণ কোভিড তো ধর্ম দেখে বা কোভিড তো আর রাজনৈতিক রং দেখে আক্রমণ করে না। এবার প্রশ্নটা হচ্ছে সেখানে দাঁড়িয়ে এই বিভ্রান্তিটাকে ওনারা সমর্থন করেন কিনা। যদি সমর্থন করেন আমার কিছু বলার নেই। বিভ্রান্তি যে আছে এটা কি অস্বীকার করতে পারেন সৌরভ? নয় সৌরভ, যে বিভ্রান্তি আমরা দেখতে পাচ্ছি সেটাকে অস্বীকার করতে পারেন? দেখুন, একটা কথা তো স্বীকার করতে হবে যে এই যে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন বা যে কোনো ভ্যাকসিন যেটা বাজারে এসছে, এত কম সময়ে, এখানে ডক্টর কুণাল সরকার আছেন, স্বনামধন্য ডক্টর, উনি বলতে পারবেন এত কম সময়ে কোনো ভ্যাকসিন পৃথিবীতে এত তাড়াতাড়ি ইউজ করা হয়নি। আজকে পরিস্থিতি আমাদের বাধ্য করাচ্ছে যে আজকে একটা ভ্যাকসিন ঠিক মতো সেটাকে পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা কম সময়ের মধ্যে করে আমাদের ব্যবহার করতে। তাহলে আজকে যখন একটা এখানে আমরা ট্রায়াল এন্ড এরর বেসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে তো এই যে সময়ের বিভ্রান্তিটা হচ্ছে সেটা হওয়া কি খুব অস্বাভাবিক? সৌরভ যেটা বলছে, সৌরভ এটা বিশ্বাস করে, যেখানে মানুষের জীবনের দাম মানে মার্জিন অফ এরার কম, একটা ভ্যাকসিন ট্রায়াল এন্ড এরর, কি বলতে চাইছি কি? কথা বলছো ভাই, কেন মাঝখানে কথা বলছো? তোমার বলার সময় আমি বলিনি। আমি সৌরভ অভিষেক দুজনের কাছে আসবো, আমি অর্পিতাদের কাছে আসবো, আমি ডক্টর সরকারের কাছে এখানে একটু জানতে চাইবো। ডক্টর সরকার, ভ্যাকসিন নিয়ে চর্চাটা তো যখন
এই কোভিড এই আতঙ্কটার সঙ্গে আমরা পরিচিত হয়েছি গত বছর মার্চ থেকে, তারপর থেকেই সবচেয়ে বেশি চর্চা যদি কিছু নিয়ে হয়ে থাকে এবং মানুষ ব্যাকুল হয়ে যদি কোনো একটা জিনিসের দিকে তাকিয়ে থাকে, সেটা হচ্ছে এই ছোট্ট শব্দটা ভ্যাকসিন। তো আজকে যখন ভ্যাকসিন রোল আউট করলো, তারপর ধাপে ধাপে ভ্যাকসিন যখন মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, তার রোড ম্যাপটা কি ক্লিয়ার? এই যে দাবি করা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নাকি সমস্ত মানুষকে ভ্যাকসিনেশন করা সম্ভব হবে, সত্যি কি তার কোনো রোড ম্যাপ আমরা দেখতে পাচ্ছি নাকি এটা নিছক একটা ফাঁকা বলি, একটা ফাঁকা আশ্বাস? সংক্ষিপ্ত উত্তর হলো মৌপিয়া, যে রোড ম্যাপটা এখন আমাদের চোখের সামনে নেই, এবং শুধু আমার তোমার চোখের সামনে নেই বা রাজনৈতিক দলেদের সামনে নেই তা নয়, মানে খোদ সুপ্রিম কোর্টেরও চোখের সামনে নেই। এখন ব্যাপারটা হলো যে ঝামেলাটা ঘটেছে কবে? ঝামেলাটা ঘটেছে গত বছর অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই সময়টার মধ্যে, যেখানে পৃথিবীর সমস্ত দেশ তারা অ্যাট রিস্ক পারচেজ করছিলেন, তারা অ্যাডভান্সড অর্ডার করছিলেন, তারা প্রত্যেকে পয়সা দিয়ে অ্যাডভান্সড অর্ডার অ্যাট রিস্ক করেছিলেন। আমরা তার মধ্যে ছিলাম না। এটা গেল একটা প্রশ্ন। এবার আমরা তাড়াহুড়ো করে এখান থেকে ওখানে জোগাড় করার চেষ্টা করছি, সেটা এখন করা যাচ্ছে না। আমরা এখনো অব্দি কোনো একটা পার্টিকুলার মাসে 5 কোটির ওপর ভ্যাকসিনেশন দেখিনি। সেই অবস্থায় দাঁড়িয়ে যদি আমরা বলি যে আমরা মাসে 25 কোটি ভ্যাকসিনেশন করব, আমরা এখনো 32 লক্ষের ওপর কোনোদিন ভ্যাকসিনেট করিনি। সেখানে যদি বলি আমরা 1 কোটির ওপরে ভ্যাকসিনেট করব, তখন এই জিনিসগুলোকে একটু অবাস্তবিক শোনায়। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ যে 19 তারিখ এপ্রিল না কবে যে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম থেকে ওনারা সরে গিয়ে ওই 50% সেন্টার, 25% স্টেট, 25% রিটেল করলেন। প্রত্যেকটা স্টেট হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কোনো ইন্ডিভিজুয়াল স্টেটের পক্ষে গ্লোবাল টেন্ডার করে ভ্যাকসিনটা স্পর্শ করা সম্ভব নয়। পৃথিবীতে কোনোদিন হয়নি যে ইউনাইটেড স্টেটস এর 50টা স্টেট তারা থলে হাতে করে ইন্ডিভিজুয়ালি ভ্যাকসিন কিনতে গেছে। ইট ইজ নট পসিবল। আর যে জিনিসটা দেখতে আমাদের সব থেকে খারাপ লাগছে, মৌপিয়া তুমি দেখো, আজকে 200 টাকা 300 টাকা পার পিসে স্টেট ভ্যাকসিন পাবে না, কিন্তু অন্যদিকে যখন কর্পোরেট পারচেজ হচ্ছে তখন কিন্তু 600 টাকা 700 টাকা পার ভ্যাকসিন ভায়ালে কিন্তু অবলীলাক্রমে বেশ কিছু ভ্যাকসিন বাজারে চলে আসছে। আজকে ভারতবর্ষের ভ্যাকসিনেশন প্রাইভেট প্রোগ্রাম ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ ইন দ্য ওয়ার্ল্ড। আমার তোমার ট্যাক্স পেয়ারের পয়সায় যে কোভ্যাক্সিন ডেভেলপড হয়েছে, আজকে তার দাম ইউকে তে ডেভেলপ কোভিশিল্ডের থেকে 200 টাকা বেশি। সুতরাং আমি নিশ্চয়ই এটাকে সমর্থন করি যে আমাদের ইকোনমিক প্রেসার হলেও সেই যে 1985-এ নেওয়া আমাদের ইউনিভার্সাল ইমিউনাইজেশনে ফিরতে হবে। স্টেটেদের পক্ষে একে একে করে ভ্যাকসিন কেনা সম্ভব নয়। এখানেই তো প্রশ্নটা ডক্টর সরকার, যেটা আপনি বলছেন যে ভারত একটা ওয়েলফেয়ার স্টেট, সেখানে তো যে দাবিটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলছেন বা অন্য একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী তুলছেন, যে কেন এই ভ্যাকসিনেশনটা বিনামূল্যে হবে না? অর্পিতাদি, অ্যাবসলিউটলি যেটা ডক্টর সরকার বলছিলেন যে এটা সত্যিই পসিবল নয় প্রত্যেকটা স্টেট গিয়ে গ্লোবাল টেন্ডার করে এরকম করে করবে। আর এইটা কিন্তু একটা অ্যাবসার্ড কথা হচ্ছে যে আপনার স্টেটরা নিজে নিজে কিনে নিক। অদ্ভুত ব্যাপার, পৃথিবীতে কোথাও নেই এরকম যে ওপেন মার্কেটে ভ্যাকসিন কেনার জন্য বা ছেড়ে দেওয়া হবে ওপেন মার্কেটে একটা সার্টেন পার্সেন্টেজ অফ ভ্যাকসিন। এটা পৃথিবীর কোথাও নেই। এবং এই ভ্যাকসিনেশনটা সারা পৃথিবীতে কিন্তু সেইখানকার সরকার মূলত সেইটা করছে। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের এখানে যেহেতু এই ফেডারেল স্ট্রাকচার, সেন্ট্রাল গভর্নমেন্টকে এটা করতেই হবে, এরকম ইন্ডিভিজুয়াল স্টেট এটা করতে পারে না। আর সবচেয়ে বড় কথা এই প্রকিউরমেন্টের ক্ষেত্রে, এবং ধরুন আজকে এই যে ভ্যাকসিনেশন করা হবে, আমি যে প্রশ্নটা প্রথমেই রেখেছিলাম মিস্টার শিকদার কিন্তু সেটা একদম গেলেনই না, কারণ উনি জানেন যে এই উত্তর ওনার কাছে নেই। বাই ডিসেম্বর 2021
কোনোভাবেই এটা পসিবল নয়, কারণ আজকের দিনে দাঁড়িয়ে ভ্যাকসিনেশনের যে রেট আছে তাতে কিন্তু বাই ডিসেম্বর 2021 ইটস নট পসিবল। এই সত্যিটা স্বীকার করে নেওয়া ভালো, কারণ আমরা দেখি সৌরভ স্বীকার করেন কিনা দেখবো। অর্পিতা দি, আমি শুধু একটা বিরতি নিচ্ছি, আমাকে সময়ের বাধ্যবাধকতার কারণে একটা বিরতি নিতেই হবে। আমি আপনার প্রশ্ন নিয়েই সৌরভের কাছে তারপর ফিরবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। বিরতিতে যাওয়ার আগে খুব সরাসরি প্রশ্নটা অর্পিতা ঘোষের সৌরভ শিকদারের উদ্দেশ্যে, যে সহজ প্রশ্ন, যে সত্যি কি 2021 ডিসেম্বরের মধ্যে সবাইকে টিকা দেওয়া যাবে? সৌরভ, আপনি নিজে কি এটা বিশ্বাস করেন? দেখুন, সদিচ্ছা থাকলে সব কাজ সম্ভব হয়। এখন রাজ্য সরকার যদি ভেবেই নেয় প্রতিটা ব্যাপারে কেন্দ্রের সঙ্গে সংঘাতে যাবে, যে রাজ্যে ভ্যাকসিন দেওয়ার সময় রাজনৈতিক রং দেখা হয়, বেছে বেছে বিজেপি কর্মী তৈরি করা যাবে না দাদা, ভ্যাকসিন দেওয়ার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়। আজকে এত একটা ভোট সাথী না স্বাস্থ্য সাথী কি করেছিলেন সেটা কোথাও গ্রহণ করা হয়নি, চলে গেছে। কুণালদা বসে আছেন এখানে, ওনার হসপিটালেই নেওয়া হয় না। আজকে সেখানে তো যদি কেন্দ্রীয় সরকার সদিচ্ছার সাথে একটা প্রকল্প নেয়, তাতে তো সহযোগিতা। অভিষেক কিছু বলতে চাই, অভিষেক প্লিজ। অভিষেক, আচ্ছা, এই সদিচ্ছা দিয়ে ভ্যাকসিন হবে না দাদা, অনেকগুলো কথা সৌরভ বলল, আমি জাস্ট কতগুলো কথা একটু বলে রাখি। কুণালদার সঙ্গে মানে সাজুজ্য রেখেই যে প্রকিউরমেন্টের কথা বলা হয়েছে, তোমাদের হয়তো মনে আছে গত মাসের মাঝামাঝি রাহুল গান্ধী যখন প্রথমবার বললেন যে আমাদের কিন্তু বিদেশি ভ্যাকসিনগুলোর জন্য টেন্ডার ডাকা উচিত, তখন রবিশঙ্কর প্রসাদ বললেন এই দেখুন বিদেশের ভ্যাকসিন জন্য লবি করা শুরু হয়েছে। ফরগেট অ্যাবাউট দ্যাট। তোমাদেরকে একটা সিনেমার কথা বলছি, মহাকুম্ভের ওপর হয়েছিল, অমৃত কুম্ভের সন্ধানে। সেখানে ওপেনিং নোটে তোমাদের মনে আছে এলাহাবাদ স্টেশনে একটা বিজ্ঞাপন হচ্ছে এবং বলা হচ্ছে যে যদি ভ্যাকসিন না নেন আপনারা কেউ কিন্তু মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। বিশ্বাস করুন তখন কোউইন অ্যাপ ছিল না, বিশ্বাস করুন তখন স্মার্টফোন ছিল না, কিন্তু তখন যেটা ছিল যে তখনকার জন্য যে ভ্যাকসিনটা, তখন এত ইনফ্রাস্ট্রাকচার ছিল না, কিন্তু প্রত্যেকটা মানুষকে ভ্যাকসিন এনশিওর করা হয়েছিল। আমি আসবো অভিষেক, আমি এখানে একটু দেখাবো যে অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য, সৌরভ যে অভিযোগটা করলেন অর্পিতা দি, শ্রমিক ভট্টাচার্য তিনি আবার ইতিমধ্যে অভিযোগ করছেন যে যে রাজ্য সরকারের বিরুদ্ধে পাল্টা টিকা দুর্নীতির অভিযোগ করছে বিজেপি। এটা শোনাবো, তারপর আপনার কাছে যাব। পশ্চিমবঙ্গের টিকা দেওয়ার মতো ইনফ্রাস্ট্রাকচারই নেই। পশ্চিমবঙ্গের ছোট ছোট বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে সেখানকার কাউন্সিলর, পঞ্চায়েত প্রধানরা বেছে বেছে লোককে টিকা দিচ্ছেন। না, টিকার ক্ষেত্রেও যে কত বড় দুর্নীতি সেটা আমরা দেখেছি। এখানে তো টিকা লুট হচ্ছে, টিকা দুর্নীতি চলছে। আর যেটা আছে সেটা তো ঘোষণা। রাজ্য সরকার তো গ্লোবাল টেন্ডারে অংশগ্রহণ করেছেন, কত চেয়েছিলেন কত পেয়েছেন, কত আছে আর কত দিতে পারবেন, প্রতিদিন কত টিকাকরণ করতে পারছেন, কত সেন্টারে টিকা দিচ্ছেন, এটা পশ্চিমবঙ্গের মানুষের সামনে আগে বলুন। অর্পিতা দি, প্রথমত হচ্ছে এই বোকা বোকা কথাটা শ্রমিকদা বা সৌরভরা কেন বলছে আমি বুঝতে পারছি না। এটা একটা অনলাইন সিস্টেমে অ্যাপ্লাই করতে হচ্ছে, লোকে যাচ্ছে এবং টিকাকরণে লোকের গায়ে, কারোর গায়ে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস লেখা আছে বলে আমার জানা নেই যে কোনো মানুষের গায়ে তিনি লিখে যান যে আমি বিজেপি, যে তার নামটা কেটে বাদ দিয়ে দেওয়া হবে। এটা একটা সিলি একটা পয়েন্ট। এবং টিকা দুর্নীতি, যেখানে টিকা নেই, সেন্ট্রাল গভর্নমেন্ট বড় বড় কথা বলছেন, গ্লোবাল টেন্ডার অংশগ্রহণ করছে পশ্চিমবঙ্গ, অমুক তমুক। ইজ ইট পসিবল? ইটস অ্যাবসার্ড, অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। এবং সেইখানে দাঁড়িয়ে আজকে আমি জানি না, শ্রমিকদার মতন তিনি বুদ্ধিমান মানুষ বলে আমার জানা ছিল, একটা দলের চাপে এরকম বোকা বোকা কথা কেন বলছেন আমি জানি না। এই মুহূর্তে ভারতবর্ষের উচিত কোনো এইসব রাজনীতির মধ্যে না ঢুকে অবিলম্বে প্রত্যেকটা রাজ্যের কাছে ভ্যাকসিন পাঠিয়ে দেওয়া। 30,000 কোটি টাকা খরচ করে সেন্ট্রাল বিস্তারা না বানিয়ে এক্ষুনি ভ্যাকসিন কি করে দেওয়া হবে, ভ্যাকসিন কোথা থেকে প্রক্রিয়া করা যায়, যেটা সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে যে আপনারা যে 35,000 কোটি টাকা ইউনিয়ন বাজেটে রেখেছেন সেই বাজেটে কত টাকা প্রক্রিয়রমেন্টে কি হয়েছে তার ডিটেল দেওয়া। এটা ইমিডিয়েটলি মানুষের সামনে রাখা হোক। ডক্টর সরকারের কাছে এখানে আসবো, শুধুমাত্র চিকিৎসক হিসেবে না, যেহেতু ডক্টর সরকার অত্যন্ত প্রাজ্ঞ একজন মানুষ। ডক্টর সরকার, আমরা দেখছি যে ভ্যাকসিনেশন নিয়ে বিভিন্ন রকমের মত, বিভিন্ন
বিভিন্ন মানুষের মধ্যে রয়েছে, আমরা আমেরিকাতেও একটা অংশের মানুষ তাদের দেখছি যে তারা ভ্যাকসিন নিয়ে সংশয় প্রকাশ করছেন, তা সাধারণ মানুষ। কিন্তু ভ্যাকসিন নিয়ে, ভ্যাকসিন নীতি নিয়ে এরকম রাজনীতি এটা কি সত্যি কাম্য এরকম একটা ওয়েলফেয়ার স্টেটে? মৌপিয়া, এখন জানো তো আমরা এই যে তরজা করছি, ডিবেট করছি, এটা কি এটা ডিবেট করার ইস্যু? আমরা এই কদিন হলো যে সেকেন্ড ওয়েভের পিক থেকে সবে হামাগুড়ি দিয়ে 2-1 স্টেপ নেমেছি, এবং আমরা নিজেদের অজান্তে কিন্তু আবার থার্ড ওয়েভের পিকের দিকে আমরা একদিন করে এগিয়ে যাচ্ছি। এবং এই থার্ড ওয়েভের ধাক্কাটা আমাদের ওপর কত বড় হবে, আরো কত লক্ষ লক্ষ মানুষকে আমাদের এই ক্রিমেটোরিয়ামে, চিতায়, অমুক তমুক থেকে প্লাস্টিক বন্দি হয়ে সেই নিথর দেহগুলোকে শুয়ে থাকতে হবে, সেগুলো সম্পূর্ণ নির্ভর করছে অন দ্য এফিসিয়েন্সি অফ ভ্যাকসিনেশন। এবং আজকে যে কিছু ছেলে খেলাগুলো হচ্ছে যে আমরা এখন কি করে ভ্যাকসিনটা কিনবো, এবং এটা অবিশ্বাস্য। আমি হাত জোর করে সেন্ট্রাল গভর্নমেন্টকে অনুরোধ করছি যে তারা একটা সেন্ট্রাল প্রকিউরমেন্টে আসুন, সেখান থেকে 2 রকম 3 রকম দাম চাইলে হতে পারে, সেখান থেকে স্টেটে ডিস্ট্রিবিউট করা হোক। আর যেটা বারবার বলছি, এখন এর মধ্যে কমার্শিয়াল ইন্টারেস্ট এসে গেছে। এখন ভ্যাকসিন কোম্পানিরা যে ম্যানুফ্যাকচারিং দেখাচ্ছেন, তারা 200 টাকায় 300 টাকায় সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টকে ভ্যাকসিন দিতে আদৌ আগ্রহী নন, কারণ প্রাইভেট রিটেলাররা তাদের থেকে 500 টাকা 600 টাকায় ভ্যাকসিন তুলতে আজকে রাজি আছে। তো আমরা এখন যতই আমরা রাজনৈতিক বিতর্কটা করছি, আমরা এমন একটা বাণিজ্যিক জাঁতাকলের মধ্যে, বাণিজ্যিক ফাঁদে পাটা দিচ্ছি যে আলটিমেটলি ভ্যাকসিনেশনটা কিছু শহুরে লোকের হুজুকে দাঁড়িয়ে থাকবে। এবং আমরা আজ থেকে 3 মাস বাদে টের পাবো যে এই তো আবার আমরা মাথা চুলকবো যে আবার কেন থার্ড ওয়েভ, আবার কেন আমরা মাত্র সারা দেশের 11% লোককে ভ্যাকসিনেট করতে পেরেছি। আমরা ছেলে খেলা করছি, এই আজকের প্রতিটা মিনিট আজকে নষ্ট হচ্ছে। আমরা ভবিষ্যতের দিকে কয়েকটা প্রাণকে আমরা আজকে শ্বাসরুদ্ধ করে নষ্ট করছি। সেই দায়িত্ববোধটা যেন আমাদের উপর থাকে। আমি ফিরবো আলোচনায়। আমরা আপাতত এই পর্বে একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন জি24 ঘন্টা। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশ জুড়ে চাকরি খুইয়েছেন প্রায় 2 কোটিরও বেশি মানুষ। তথ্য বেসরকারি সংস্থা সিএমআই এর। কোথায় গেল কেন্দ্রের আর্থিক নীতি, প্রশ্ন তুলে আসরে বিরোধীরা। ভুল তথ্য পেশ করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, পাল্টা তোপ বিজেপির। কর্মহীন হওয়ার সংখ্যাটা ক্রমশ ঊর্ধ্বমুখী। করোনার প্রথম ঢেউয়ের মতো দ্বিতীয় ঢেউয়ে কাজ হারাচ্ছেন বহু মানুষ। বেসরকারি সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির তথ্য বলছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে এপ্রিল ও মে মাসের মধ্যে চাকরি হারিয়েছেন 2,27,00,000 চাকরিজীবী। সিএমআইইর ওয়েবসাইটে 1 জুনেই নতুন ডেটা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে এই মুহূর্তে দেশে বেকারত্বের হার 11.9%। শহরের বেকারত্বের হার 14.7% এবং গ্রামে 10.6%। সংস্থার তথ্য বলছে, মার্চ এপ্রিল মাসে দেশে বেকারত্বের হার ছিল 7 থেকে 8%। মে মাসে সেই হারই 1 লাফে বেড়ে হয়েছে প্রায় 12%। সিএমআই এর দাবি, বেকারত্বের এই হার বৃদ্ধির নেপথ্যে রয়েছে প্রায় 2 কোটিরও বেশি মানুষের চাকরি হারানো। সংস্থাটি অনেকদিন ধরেই প্রতিদিন ও প্রতি মাসের হিসেবে বেকারত্বের হার প্রকাশ করে আসছে। 1 জুনের হিসেবে সিএমআই এর দাবি, অন্ধ্রপ্রদেশে মে মাসে বেকারত্বের হার 13.5%, বিহারে হার 13.8%, দিল্লিতে বেকারত্বের হার 45.6%, হরিয়ানায় 29.1%, রাজস্থানে 27.6%, মহারাষ্ট্রে 5.7%, মধ্যপ্রদেশে 5.3%, পশ্চিমবঙ্গে বেকারত্বের হার 19.3%। স্বাভাবিকভাবেই বেসরকারি সংস্থার এই তথ্যকে হাতিয়ার করে ময়দানে নেমেছে বিরোধীরা। কেন্দ্রকে নিশানা করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমও। তড়িঘড়ি বেসরকারি সংস্থার এই রিপোর্টকে ভুল বিভ্রান্তিকর আখ্যা দিয়ে কংগ্রেসকে নিশানা করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি লিখেছেন, চাকরি ও বেকারত্ব নিয়ে সিএমআই রিয়েল টাইম প্রক্রিয়া না করে নিরীক্ষণ করেছে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে কোভিড ঝড় শুরু হয়েছে, এখন জুনে শুরু, আর এখনই এপ্রিল এবং মে মাসের সব তথ্য পেয়ে গিয়েছে বেসরকারি সংস্থা। কংগ্রেস কি তবে সিএমআই কে এনে এই কাজ করাচ্ছে?
পাল্টা বসেনি বিরোধীরাও, সরব হয়েছে তৃণমূল কংগ্রেসও। বিজেপি আর ওদের টুইট মালব্য কি বলছে এটা তো বিচার্য নয়। কোভিড পরিস্থিতিতে মোকাবিলা করতে কেন্দ্রীয় সরকার পুরোদস্তুর ব্যর্থ, পাশাপাশি জিডিপি -7.3-তে নেমেছে পার্সেন্ট। কেন্দ্রীয় সরকার সর্বস্তরের লকডাউনে মানুষের পাশে দাঁড়ানোর ব্যবস্থা করেছে। আজকে 80 কোটি মানুষ রেশন পাচ্ছে। অতএব এগুলো বলে লাভ নেই, ভারত সরকার তার দায়িত্ব পালন করছেন, রাজ্য সরকারেরও উচিত দায়িত্ব পালন করা। করোনার কারণে গত বছর থেকে আর্থিকভাবে আরো বেসামাল দেশ, এই আবহে ঘুরে দাঁড়ানোর মন্ত্র কি? উত্তর খুঁজছেন কাজ হারানো ভারতীয়রা, উত্তর খুঁজছেন তামাম অর্থনীতিবিদরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমাদের সঙ্গে ইতিমধ্যে এসে যোগ দিয়েছেন অর্থনীতি বিশ্লেষক অনির্বাণ দত্ত। অনির্বাণ, স্বাগত জানাই। আমি প্রথমেই চলে আসবো সৌরভ শিকদারের কাছে। সৌরভ, যেভাবে আমরা দেখছি দ্বিতীয় ঢেউয়ে বিপুল সংখ্যায় মানুষ কাজ হারিয়েছেন বলে বেসরকারি সংস্থা CMI তারা তথ্য দিচ্ছে। আমরা দেখেছি যে প্রথম ঢেউ যখন ছিল তখনও একই রকম চিত্র, বহু মানুষ তারা কাজ হারিয়েছিলেন। যারা অসংগঠিত ক্ষেত্রের মানুষ, তাদের দিন আনা দিন খাওয়া মানুষ, তাদের দুর্দশা শেষ ছিল না। আমরা দেখেছি পরিযায়ী শ্রমিকদের সেই লাইন, কেউ বাড়ি ফিরতে পেরেছেন, কেউ বাড়ি ফিরতে পারেননি, কোথাও রেল লাইনে পড়ে আছে রক্তে ভেজা রুটি। এই সমস্ত ক্ষতগুলো এখন অবধি আমাদের মনের মধ্যে দগদগে, সৌরভ, আর তার মধ্যে CMI-র এই রিপোর্ট। দেখুন, CMI এর রিপোর্ট দিয়ে আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব যেটা বক্তব্য সেটা বলে দিয়েছে। এ ব্যাপারে আমার কিছু বলার নেই। কংগ্রেসের কাজ মিথ্যা প্রচার করা, যার জন্য মানুষের থেকে কংগ্রেস সরে গেছে এবং কংগ্রেস পরিচালিত সংস্থাগুলো আমরা দেখছি আজকে একটার পর একটা এই ফলস প্রোপাগান্ডা করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলছে। মানুষ বোকা নয়, মানুষ সেই জন্য এই রাজ্যে ওদের একদম শূন্য করে দিয়েছে, শূন্য থেকে শুরু করার জন্য ওদের নির্দেশ দিয়ে দিয়েছে। কিন্তু আজকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পুরো দেশ এই করোনা তো অভিপ্রেত নয়, এটা তো একটা প্রাকৃতিক বিপর্যয়, একটা অতিমারী, তার সঙ্গে দেশ লড়ছে। আর সেখানে এরকম সৌরভ, যখন ফার্স্ট ওয়েভ অতিক্রান্ত মনে হচ্ছিল, যখন ফ্ল্যাটেন্ড হচ্ছিল, সেই সময় কৃতিত্ব হচ্ছে নরেন্দ্র মোদীর। আর যদি সেকেন্ড ওয়েভ সেটা এরকম একটা ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়, যেটার পরিস্থিতি অ্যাসেস করার আগে আমরা শুধুমাত্র মে মাসে 1,20,000-এর কাছাকাছি মানুষ মারা গেছে গোটা দেশে, আক্রান্ত নয়, মারা গেছে। সেই সময় হচ্ছে করোনা তো অভিপ্রেত নয়, করোনা একটা ভাইরাস, একটা বিপর্যয়। দেখুন একা নরেন্দ্র মোদীকে দোষ দিলে তো হবে না, রাজ্য সরকারগুলো কি করছিল। আজকে আমরা এই রাজ্যে দেখেছি ফার্স্ট ওয়েভ চলে যাওয়ার পরে প্রত্যেকটা হসপিটাল থেকে কোভিড এর ইনফ্রাস্ট্রাকচার তুলে নেওয়া হলো, যার জন্য যখন সেকেন্ড ওয়েভ আসলো কোনো হসপিটালে বেড নেই, অক্সিজেন নেই, রোগী রাস্তায় মারা যাচ্ছে, অ্যাম্বুলেন্সে মারা যাচ্ছে। সেটা কি শুধুমাত্র পশ্চিমবঙ্গে হয়েছে? উত্তরপ্রদেশে তো ডাবল ইঞ্জিন সরকার, উত্তরপ্রদেশে কি হয়েছে? আমরা তো পশ্চিমবঙ্গে থাকি, আমরা তো নিজের রাজ্যটাকে আগে দেখব। আমি একটা ছোট কথা বলবো। হ্যাঁ, অর্পিতা দি প্লিজ। অমিতা, পুরো দেশে আমি একটা ছোট কথা বলবো। হেলথ ডিপার্টমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের জানিয়ে দিয়েছিল যে দেশ থেকে কোভিড চলে গেল। আমাদের নেতারা, মানে কেন্দ্রীয় সরকারের যারা নেতৃত্বে আছেন, তারা বলে দিলেন যে আর কোভিড নেই। এই বলে দেখুন, তারপরে ধর্মীয় সভা থেকে আরম্ভ করে রাজনৈতিক সভা এবং 8 দফায় পশ্চিমবঙ্গে ভোট। সৌরভ শিকদার জানেন, মানুষ দেখেছে 8 দফায় পশ্চিমবঙ্গে ভোট। সেইখানে দাঁড়িয়ে এত বড় বড় কথা, দাদা যেটা হয়নি পারেন না বলুন, যে স্বীকার করতে শিখুন যে না, এই মুহূর্তে 2 কোটি মানুষের চাকরি গেছে। একটু দয়া করে স্বীকার করতে শিখুন। নিজেদেরও মানুষের ভুল হয়, যেদিন স্বীকার করতে শিখবেন সেদিন আপনাদের মানুষ হয়তো আবার ফিরে দেখবেন। দয়া করে অস্বীকার করবেন না, যেটা শুধু কংগ্রেসের নামে, অমুকের নামে, রাজ্য সরকারের নামে। সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব ছিল না কেন্দ্রীয় সরকারের? যখন থালা বাজাতে বলেছিলেন তখন তো সমস্ত রাজ্যকে বলেছিলেন থালা বাজান, তখন তো বলেননি যে অমুক রাজ্যে বাজাবে না, তমুক রাজ্যে বাজাবেন না। আপনারা একটু দয়া করে এই স্বীকার করতে শিখুন যে না, এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং এর কতগুলো সিচুয়েশন আছে। এই স্বীকারটা যতক্ষণ না করবেন, যতক্ষণ এই ঔদ্ধত্য আপনারা দেখিয়ে যাবেন যে কোনোটা আপনাদের দোষ নয়, সব দোষ অন্যদের, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা ভারতবর্ষে একের পর এক বিপর্যয়। অভিষেক, CMI এর রিপোর্ট
সেটাকে নস্যাৎ করে দিচ্ছেন অমিত মালব্য। তিনি বলছেন যে এটা পুরো বোঝাই যাচ্ছে যে কংগ্রেস যে প্রোপাগান্ডা চালায় সেইটারই রূপ, সেটারই প্রতিফলন। কংগ্রেসের কাজ নেই। এবার সমস্যাটা কি বলতো, সমস্যাটা কি বলতো মৌপিয়াদি, উপনিষদে একটা কথা আছে, আত্মনং মন্যতে জগৎ, মানে এই পৃথিবীতে আরেকটা মানুষ ঠিক তার মতোই মনে করে। অমিত মালব্য হচ্ছে ভারতবর্ষের গোয়েবলস 2.0। উনি দাঁড়িয়ে আছেন হচ্ছে 2 টাকা করে লোককে দিয়ে টুইট করানোর জন্য। ওনার তো এটা মনেই হবে। আমি ওদিকে যাচ্ছি না, ছেড়ে দাও। যখন কোভিড আসেনি 2019 সাল, তখন ডিআরডিও বলল যে 45 বছরে বেকারত্বে আমরা সর্বোচ্চ। ছেড়ে দাও, এটা বেসরকারি। ইপিএফও তো সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা। ইপিএফওতে আমরা জানতে পারি যে কত টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা হয়, এবং সেটা হচ্ছে সংগঠিত ক্ষেত্রে স্যালারির উপর নির্ভর করে। এই বছর এপ্রিল মাসের যে ডেটা, আমি এই 2021-এর অর্থবর্ষ ছেড়ে দাও, এপ্রিল মাসে মানে মার্চে যে অর্থবর্ষ শেষ হয়েছে সেই ফিনান্সিয়াল ইয়ারে যদি তুমি দেখো ইপিএফও ডেটা 30% কমেছে। সব ছেড়ে দাও, আমি তোমাকে কোনো পরিসংখ্যানে যেতে বলছি না, আমি তোমাকে প্রশ্ন করছি মৌপিয়া, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি তোমার খরচ কতটা কমিয়েছো? তুমি রাস্তায় বেরোচ্ছ না। তোমার যদি 10টা জামা কিনতে হতো, তোমাকে 2টো জামা কিনছো এখন, কারণ তোমার রাস্তায় বেরোনোটা কমে গেছে। তাহলে আলটিমেটলি আমাদের এটা হচ্ছে ডিমান্ড ড্রিভেন ইকোনমি। তো ডিমান্ড ড্রিভেন ইকোনমি হলে যে ছোট দোকানটা আছে, যে ছোট কারখানাটা আছে, খুব স্বাভাবিকভাবে সেটা চলবে না। কিন্তু এর থেকে সমাধানটা কি? সমাধান গত বছর যখন আমরা বলেছিলাম ডিরেক্ট বেনিফিট ক্যাশ ট্রান্সফার, হ্যাঁ আমি জানি ন্যায় প্রকল্প স্বীকার করতে ওদের সমস্যা আছে। ওরা কি করলো? ওরা ঋণ দিল। আমরা চিরকাল বলেছি যে ঋণ দিয়ে কোনো দিন ডিমান্ড বাড়ানো যায় না। এখানে অর্থনীতিবিদ আছেন, আমি অর্থনীতির ছাত্র। ঋণ দিয়ে তোমার তো ডিমান্ডটা থাকতে হবে, ঋণ দিয়ে সাপ্লাই। আমার তো ডিমান্ড ড্রিভেন ইকোনমি। অনির্বাণের কাছে আমি এখানে আসব যে অনির্বাণ, সিএমআই এর রিপোর্ট এই মুহূর্তে রাজনৈতিক তরজার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে, যেখানে আমরা দেখছি কেন্দ্রের যে শাসক দল তার বাস্তবতাটাকেই স্বীকার করতে রাজি নয়। রিয়েলিটিটা কি অনির্বাণ? না, প্রথমে বলি মৌপিয়া, এই সিএমআইটা, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এটা 1976 সাল থেকে কাজ করছে ভারতবর্ষে, এবং এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় 1982-তে, এবং অজয় শাহ বলে একজন আছেন যিনি এটার কোম্পানিটার ম্যাক্সিমাম শেয়ার হোল্ডিং করেন, এবং মহেশ ভাস আপনারা চেনেন যিনি ওই কোম্পানিটার ম্যানেজিং ডিরেক্টর। এবং এটা আপাতমস্তক একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে এদের যে ডেটাটা দিয়েছে সেই ডেটাটাকে আমরা অথেন্টিক ভাববো না কেন? বা এর সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত অর্গানাইজেশন এইসব ডেটা সার্ভিসেস প্রোভাইড করে, সেই ডেটা সার্ভিসেস প্রোভাইডার যারা, তারা সবাই কিন্তু বলছে ভারতবর্ষের অর্থনীতি একটা বিপর্যস্ত অবস্থায় আছে। এবং আপনি বলছেন সিএমআই রিপোর্টে 2,27,00,000 চাকরি গেছে। হয়তো আক্ষরিক অর্থে সিএমআই একটা যে স্যাম্পেল ডেটাটা নিয়ে কাজ করেছে, সেই স্যাম্পেল ডেটাটার বাইরেও অনেক লোক আছে, পরিযায়ী শ্রমিক আছে, অসংগঠিত ক্ষেত্রে অনেক লোক কাজ করে, সেক্ষেত্রে চাকরি খোয়ানোর সংখ্যাটা অনেক বেশি। এবং এখানে দেখবেন যত রকম রেটিং এজেন্সিজ আছে সবগুলোই প্রাইভেট লিমিটেড কোম্পানি থাকে। সরকার এসে দায়িত্ব নিয়ে বলুক না, যে সরকার একটা ইনফরমেশান দিক যে এত লোকের চাকরি গেছে। সরকারের কাছে কোনো ইনফরমেশান আছে? সরকার কি কোনো ইনফরমেশান সাধারণ মানুষের কাছে দিচ্ছে? এবং আপনাকে আরেকটা কথা বলি মৌপিয়া, এই করোনার দ্বিতীয় ঢেউ এবং প্রথম ঢেউয়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। সেটা আক্রান্তের নিরিখে বলুন বা মৃত্যুর নিরিখে বলুন। এবং অর্থনীতির বিপর্যয়ের ক্ষেত্রেও কিন্তু আপনাকে বলছি, ভারতবর্ষের ক্ষেত্রে প্রথম ঢেউ যতটা আমাদেরকে এফেক্ট করেছে, আগামী দিনে এই সেকেন্ড ঢেউয়ের ইমপ্লিকেশনটা আমরা আরও পরে বুঝতে পারবো। এবং এর সঙ্গে আরও একটা কথা বলি, প্রথমবার যখন ভারতবর্ষে আমরা দেখেছিলাম লকডাউন হয়েছিল, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার অর্থমন্ত্রী, তারা কিন্তু অনেক রকম স্টিমুলাস প্যাকেজ, যদিও তার মধ্যে ঋণ প্রকল্পের কথা বেশি ছিল, কিন্তু 20 লক্ষ কোটি টাকার একটা প্যাকেজ অ্যানাউন্সমেন্ট হয়েছিল। কিন্তু এই সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে আমরা আজ অবধি দেখতে পাচ্ছি না, প্রধানমন্ত্রীও চুপ, তার অর্থমন্ত্রীও চুপ। আমি ঠিক এই প্রসঙ্গটাতে আলোচনায় ফিরবো এবং অর্পিতাদির কাছেও যাব, যে সত্যি কি এই ক্ষেত্রে দাঁড়িয়ে, এরকম একটা ক্ষেত্রে দাঁড়িয়ে মানুষ যে কাজ হারাচ্ছেন এটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে যারা দিন আনা দিন খাওয়া মানুষ, তাদের এই মুহূর্তে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সেখানে দাঁড়িয়ে কি কেন্দ্র কি রাজ্য, তাদের সহযোগিতার হাত তারা কোথায় পাচ্ছেন? আবারও বলছে, এটা ওয়েলফেয়ার স্টেটে যে সহযোগিতার হাতটা প্রাপ্য একজন নাগরিকের, তারা সেটা কতটা পাচ্ছেন? ছোট্ট একটা বিরতির পরে প্রশ্ন নিয়ে ফিরবো, দেখতে থাকুন ক্রসফায়ার। অর্পিতা ঘোষের কাছে আসবো। অর্পিতাদি, এটা বলাই বাহুল্য যে যেভাবে আমরা সেকেন্ড ওয়েভকে আছড়ে পড়তে দেখেছি, অ্যাভয়েড করা যায়নি, সেটা
কেউ লকডাউন বলছেন, কেউ লকডাউন বলছেন না, কিন্তু এটা যদি নির্দিষ্টভাবে বলি যে ইকোনমিক অ্যাক্টিভিটিতে অনেকটাই হ্রাস টানতে হয়েছে। এবং এই পরিপ্রেক্ষিতে যে বহু মানুষ তাদের কাজ নিয়ে সংশয় তৈরি হবে, বহু মানুষ যে কাজ হারাবেন, এটা আনফর্চুনেটলি এটা এক্সপেক্টেড। সেটার কথা মাথায় রেখে, কারণ প্রথমবার থেকে তো আমাদের শিক্ষা নেওয়ার কথা, কেন্দ্র হোক রাজ্য হোক, সেই শিক্ষাটা কি কেন্দ্র বা রাজ্য এই দুই সরকারই নিয়েছে? প্রথমত বলি যে এই কোভিড-19 যেহেতু খুব হঠাৎ করে আসা আমাদের কাছে একটা নতুন এলিমেন্ট ছিল। প্রথম লকডাউনের সময় আমরা দেখেছিলাম প্রচুর মানুষ বিভিন্ন অসুবিধায় পড়েছিলেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা এইটুকু বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার, সেটা 2019 সালে এবং এখনও এই সময় নতুন সরকার গঠন হওয়ার পরও আমরা মানুষের কাছে যথাসাধ্য তাদের কাছে জিনিসপত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতিটি ব্লকে ব্লকে এই কাজ করছি। কিন্তু মুশকিল হচ্ছে যে এইরকম একটা পরিস্থিতিতে ভারতবর্ষের যদি জিডিপি সিচুয়েশন দেখেন বা অর্থনৈতিক অবস্থা দেখেন, সেটা কিন্তু বিফোর প্যান্ডেমিক অর্থাৎ বিফোর কোভিড-19ই এতটাই খারাপ ছিল যে সেটাকে সামলে ওঠার মতন অবস্থা কিন্তু আমাদের কাছে তখনও ছিল না, এখনও নেই। আগামীতে কতদিন পরে হবে অর্থনীতিবিদরা বেটার বলতে পারবেন যে আদৌ কতদিনে আমরা সামলে উঠে 2019-এর প্রি প্যান্ডেমিকে পৌঁছতে পারবো কেউ জানি না। অর্থাৎ এই সিচুয়েশনে যেহেতু কোনো রকম উইদাউট এনি প্ল্যানিং, একটা কেন্দ্রীয় সরকারের প্ল্যানিং থাকা দরকার। এটা একটা ফেডারেল স্ট্রাকচার, এই ভারতবর্ষটা একটা ফেডারেল স্ট্রাকচারে চলে। কেন্দ্রীয় সরকার বসে আছে, সেখানে যে প্ল্যানিং গুলো দরকার ছিল প্ল্যানিং কোথায় সৌরভ? প্রথম ওয়েভের ক্ষেত্রেও তো এই প্ল্যানিং এর অভাবটা দেখা গিয়েছিল, যখন আমরা দেখেছি ওইরকম ভাবে পরিযায়ী শ্রমিকদের একটা মরণপণ চেষ্টা বাড়ি ফেরার। থালা বাজিয়ে আর তালি বাজিয়ে হবে না তো। হ্যাঁ, গন্ডি কেটেও হবে না অর্পিতাদি, গন্ডি কেটেও হবে না। আজকে যখন ফেডারেল স্ট্রাকচারের কথা বলছেন আর পদে পদে হবে না, আর রাজনীতি করবেন না দাদা, আর রাজনীতি করবেন না। হ্যাঁ, এবার রাজনীতি না করে কাজের কথা বলুন, মানুষকে একটা দিশা দিন। এই টিভি চ্যানেলে এসে রাজনীতি করাটা বন্ধ করে একটা দিশা দিন। বলুন আপনার প্রধানমন্ত্রীকে, মানুষকে একটা প্ল্যানিং দিন, বলুন যে আগামী দিনে কোন পথে চলবে। টিভি চ্যানেলে এসে বক্তৃতা দিয়ে রাজনীতি করে তো অনেক হলো, এবার বাংলায় রাজনীতিটা বন্ধ করুন, করে এবার প্লিজ কাজের কাজ করুন। ভারতবর্ষ দেখুন যে মোদী সরকার কিছু করছে, তা খালি তালি বাজাবেন, হাততালি বাজাবেন আর থালা বাজাবেন আর বলবেন যে বিরাট গোমূত্র খাবেন, গোবর লেপন করবেন। এই তো আপনাদের নেতাদের অবস্থা। বড় বড় কথা বলছেন, গোমূত্র সেবন করছেন, কেউ বলছেন গোবর মাখিয়ে বসে থাকুন। এই তো আপনাদের অবস্থা। সেকেন্ড অর্পিতাদি আসবো একদম টেকনিক্যাল কারণে, সৌরভকে একটু বলতে দিই, কারণ সৌরভের একদম টেকনিক্যাল কারণে যেটা হচ্ছে সৌরভের ভয়েসটা ব্রেক করে যাচ্ছে, একসঙ্গে কেউ কথা বলে। আমি আসবো সৌরভ। শিওর প্লিজ। দেখুন অর্পিতাদি, নো প্রবলেম। ফেডারেল স্ট্রাকচারে কেন্দ্র রাজ্যের সমন্বয় করে কাজ করতে গেলে সেখানে একটা সদিচ্ছা থাকতে হয়। প্রতি পদে পদে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করা কিন্তু কোন মুখ্যমন্ত্রী দলীয় নেতৃত্ব থেকে উঠে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারছেন না। আর অর্পিতাদি যে বলছিলেন টিভি চ্যানেলে বসে রাজনীতি করার কথা, ঠিকই বলেছে, কারণ আমাদের লক্ষ লক্ষ কর্মী আজকেও ঘর ছাড়া, তাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, জমির ধান লুট করে দেওয়া হচ্ছে। আর সেখানে আপনি বিরোধী রাজনীতি তো বলুন না। আজকে পরিষ্কার কথা, আজকে কেন্দ্রের বিরোধিতা করতে গিয়ে মমতা ব্যানার্জি কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের বিপদ ডেকে আনছেন। দয়া করে উনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হিসেবে পারফর্ম করুন। আমি এই প্রসঙ্গে একটু অভিষেকের বক্তব্য নেব। অভিষেক, কি অদ্ভুত। আমি এইখানে শেষ মুহূর্তে দাঁড়িয়ে রাজনীতির কোনো কথাই বলবো না। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, ম্যানুফ্যাকচারিং বলো বা পরিষেবা বলো, আমি তোমায় কতগুলো একদম সেক্টরে, আমি নিজে তথ্য প্রযুক্তিবিদ, তো আমি তোমাকে একদম দায়িত্ব নিয়ে কতগুলো কথা বলি। ইন্স্যুরেন্সের লাভটা কোথা থেকে হয়, যে তোমাকে প্রিমিয়াম দিতে হবে অথচ রিইম্বার্স করতে হবে। তুমি জানো গত 1 বছরে হেলথ কেয়ার বলো বা মানে মৃত্যুজনিত কারণে ইন্স্যুরেন্সের কিন্তু খরচ বেড়েছে, ছেড়ে দাও। দ্বিতীয়ত হচ্ছে, তোমাকে আমি ফার্স্টেই কনজিউমেবলের কথা বললাম যে তুমি কিন্তু খরচ কমিয়ে ফেলেছি আমরা, কারণ আমরা রাস্তায় বেরোচ্ছি না, আমরা কিন্তু জামা প্যান্ট কিছু কিনছি না, জুতো কিনছি না, গাড়ি কিন্তু চালাচ্ছি না। আমার বাড়িতে যদি ড্রাইভার থাকে, ড্রাইভারকে আসতে হচ্ছে না, রাস্তায় বেরোচ্ছি না, ড্রাইভার কেন আসবে? এইখানে দাঁড়িয়ে যেটা দরকার ছিল, কেন্দ্রীয় সরকারকে আমরা বারবার বলেছিলাম,
আপনারা কিন্তু স্টিমুলাস প্যাকেজ দিন, ছত্তিশগড় করে দেখিয়েছে, রাজস্থান করে দেখিয়েছে। এবার সমস্যা হচ্ছে ওনাদের যদি ন্যায় নামে অসুবিধা হয়, উনি দীনদয়াল ন্যায় দিন, কিন্তু এটা সুপ্রিম কোর্টও বলেছে যে আমরা তবে সময় খুব সংক্ষিপ্ত, তুমি অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, তাহলে এর ওয়ে আউটটা কি এই মুহূর্তে? রাজ্য বা কেন্দ্র তার কাছ থেকে এক্সপেকটেশন কি, একদম সাধারণ নাগরিক হিসেবে এক্সপেকটেশন কি, যাদের জীবিকা সংশয় তাদের এক্সপেকটেশন কি? নাগরিক দিশেহারা, কোনটা কেন্দ্র সরকারের থেকে চাইবে আর কোনটা রাজ্য সরকারের থেকে চাইবে। কিন্তু এর সঙ্গে সঙ্গে একটা কথা বলি মৌপিয়া, সেটা হচ্ছে সাধারণ মানুষের পাশে কিন্তু রাষ্ট্র ব্যবস্থাকে দাঁড়াতে হবে। জীবন ও জীবিকার যুদ্ধে সাধারণ মানুষ আজকে একদম নাজেহাল অবস্থাতে রয়েছে। এই অবস্থাতে রাষ্ট্র যদি তার পাশ থেকে সরে যায়, কিন্তু তাহলে কিন্তু সাধারণ মানুষের বিপদ আরও বড় হবে। আমি একটাই কথা বলবো, সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে কিন্তু এমপ্লয়েবল সেকশন, যেটা এই 21 বছর থেকে 60 বছর, সেই এমপ্লয়েবল সেকশনকে কিন্তু বেশিভাবে এফেক্ট করছে এবং তার জন্য সাধারণ মানুষও ভীত সন্ত্রস্ত। সেই জন্য ভ্যাকসিনেশনটা সব থেকে বড় ইম্পর্টেন্ট কাজ আজকের দিনে। এই ভ্যাকসিনেশনটাকে আমরা যত তাড়াতাড়ি করতে পারবো, তত তাড়াতাড়ি কিন্তু সাধারণ মানুষ আবার কর্মব্যবস্থায় জীবনে ফিরে আসতে পারবে। সাধারণ মানুষ কিন্তু আজকে আশঙ্কিত, বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে। তাদেরকে কিন্তু ভ্যাকসিনেশন যত তাড়াতাড়ি করতে পারবো, ওই এমপ্লয়েবল সেকশন তত তাড়াতাড়ি আবার কাজে যোগ দিতে পারবে। এর সঙ্গে সঙ্গে সরকারকে, রাষ্ট্র ব্যবস্থাকে এগিয়ে আসতে হবে। আমি বলছি না স্টিমুলাস প্যাকেজ দিতে হবে কি সাধারণ মানুষকে ডাইরেক্ট কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট ট্রান্সফার করতে হবে, কিন্তু কিছু একটা করতে হবে। আমাদের প্রধানমন্ত্রীকে, রাজ্যের অর্থমন্ত্রীকে এগিয়ে আসতে হবে। আমি অবাক হয়ে যাচ্ছি, আজকে এতদিন পর সেকেন্ড ওয়েভ হয়ে যাওয়ার পরেও আজকে জাতির উদ্দেশ্যে আর কোনো নতুন ভাষণ আমরা দেখতে পাচ্ছি না। মানুষ আজকে জানতে চায়, যে মানুষ, সাধারণ মানুষ রাষ্ট্র ব্যবস্থাকে সহযোগিতা করেছিল এই লকডাউনে বাড়িতে থেকে, সেই মানুষগুলো সময় আমাদের একদম শেষ, এক্স্যাক্টলি সময় আমাদের একদম শেষ, আমাদের এখানেই শেষ করতে হবে। সিএমআই এর রিপোর্টকে মানতে রাজি হচ্ছে না বিজেপি, কিন্তু এই সিএমআই এর রিপোর্ট নিয়ে এই রাজনৈতিক তরজা যেদিকেই যাক না কেন, এটা বলার অপেক্ষা রাখে না যে আবারও যে এই বছরের সেকেন্ড ওয়েভের সময় যে অর্থনৈতিক যে কার্যকলাপ, যে ইকোনমিক অ্যাক্টিভিটিতে যেভাবে হ্রাস টানতে হয়েছে, আবারও বলছি ঠিকই কোনো সরকারই হ্রাস টানতে চায় না, কিন্তু টানতে হয়েছে, এমন ভয়ঙ্কর একটা রূপ নিয়েছে এই দ্বিতীয় ঢেউ। সেখানে দাঁড়িয়ে এই মানুষগুলো যারা কাজ হারাচ্ছেন, যাদের জীবন জীবিকা সংশয়ের মধ্যে, তাদের কথা কিন্তু ভাবতে হবে স্টেটকে, স্টেট অর্থাৎ রাষ্ট্রকেই। আপাতত এখানে শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।